তাহলে আজকের আলোচনা ভারতে ব্রিটিশ শাসনের একদম গোড়ার দিকটা নিয়ে। মানে কিভাবে একটা স্রেফ বাণিজ্য করতে আসা কোম্পানি আস্তে আস্তে এখানকার শাসক হয়ে বসল। হ্যাঁ, বিশেষ করে তাদের আগমন থেকে শুরু করে ওই 1857 সালের বিদ্রোহ পর্যন্ত এই সময়টা। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু ওই সময়ের মূল ঘটনাগুলোই সামনে আনছে। ঠিক। আর আজকের আলোচনার লক্ষ্য এটাই যে ওই সময়ের প্রধান ঘটনাগুলো, যেমন ধরুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা, তাদের ভারতে আসা, পলাশি বা বক্সারের মতো যুদ্ধগুলো, এগুলোর আসল গুরুত্বটা কি ছিল সেটা একটু তলিয়ে দেখা। একদম বোঝা দরকার কিভাবে পুরো ব্যাপারটা ঘটল। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি 1600 সাল নাগাদ রানী প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনুমতি দিচ্ছেন এশিয়াতে বাণিজ্য করার। হ্যাঁ, সনদ যাকে বলে। আর 1608 সালে তারা প্রথম পা রাখছে গুজরাটের সুরাটে। ভাবা যায়। আর তারপরেই মুঘল সম্রাট জাহাঙ্গীরের থেকে ব্যবসার অনুমতি আদায় করে নেওয়া। তারপর তো ধীরে ধীরে মাদ্রাজ, বোম্বে, কলকাতা এসব জায়গায় তাদের ঘাঁটি তৈরি হলো। ঠিক, কিন্তু এখানে একটা মজার জিনিস হলো, যেটা লক্ষ্য করার মতো, সেটা হলো ব্যবসার আড়ালে তাদের রাজনৈতিক ইচ্ছেটা, উচ্চাকাঙ্ক্ষা। সেটাই শুরুতে কি সেটা বোঝা গিয়েছিল? হয়তো এতটা স্পষ্ট করে নয়, কিন্তু সুযোগটা তারা খুঁজছিল আর পেয়েও গেল। দেখুন 1757 সালের পলাশির যুদ্ধ, ওটা একটা বিরাট মোড় ঘোরানো ঘটনা, টার্নিং পয়েন্ট যাকে বলে। একদম। ওখানে তো মির্জাফরের বিশ্বাসঘাতকতা, সেটার কারণেই সিরাজউদ্দৌলার হার হলো আর কোম্পানির সুবিধে হলো প্রচুর। এরপর দেখুন 1764 সাল বক্সারের যুদ্ধ, এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ পলাশির থেকেও। আচ্ছা, কেন? কারণ এখানে তারা একটা সম্মিলিত শক্তিকে হারাচ্ছে। বাংলার ক্ষমতাচ্যুত নবাব মীর কাসিম ছিলেন, মুঘল সম্রাট নিজে ছিলেন, দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, এতজন একসাথে। হ্যাঁ, আর এই সম্মিলিত শক্তিকে হারিয়ে কোম্পানি কিন্তু বাংলা, বিহার আর উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা, দিওয়ানি, সেটা পেয়ে গেল। এর প্রভাব, দেওয়ানি পাওয়া মানে শুধু ট্যাক্স কালেকশনের অধিকার পাওয়া নয়, এর মানে হলো ওই বিশাল অঞ্চলের প্রশাসনিক আর অর্থনৈতিক নিয়ন্ত্রণ কোম্পানির হাতে চলে আসা, প্রায় শাসনের অধিকার পাওয়ার মতো। ও আচ্ছা। আর এই টাকায়, এই রাজস্বের টাকায় তারা তাদের সৈন্যবাহিনী আরও বড় করল, আরও শক্তিশালী করল। ভারতের অন্যান্য জায়গায় নিজেদের প্রভাব বাড়াতে এই টাকাই কাজে লাগালো। নিজেদের টাকায় নিজেদেরকেই আরও পোক্ত করলো আর কি। ঠিক তাই। ভাবুন একবার, একটা কোম্পানি স্থানীয় সম্পদ ব্যবহার করেই সেই অঞ্চল শাসন করছে, আবার সেই টাকাতেই নিজেদের শক্তি বাড়াচ্ছে। এটা তো একটা অদ্ভুত পরিস্থিতি। ক্ষমতা যত বাড়ছে তত তো প্রশাসনিক চাপও বাড়ে। তখন কি ব্রিটিশ সরকার, লন্ডনে যারা ছিল, তারা কিছু ভাবছিল না? ভাবছিল তো, কারণ কোম্পানির কর্মচারীদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছিল, দুর্নীতি, নিজেদের আখের গোছানো, এইসব। এই কারণেই ব্রিটিশ পার্লামেন্ট শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল। 1773 সালে পাশ হল রেগুলেটিং অ্যাক্ট। ওটাই কি প্রথমবার সরকারি নিয়ন্ত্রণের চেষ্টা? হ্যাঁ, বলা যেতে পারে। কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আনার প্রথম একটা পদক্ষেপ। ওয়ারেন হেস্টিংসকে প্রথম গভর্নর জেনারেল করা হলো এই অ্যাক্টের অধীনেই। কিন্তু এই নিয়ন্ত্রণ কি যথেষ্ট ছিল? কারণ এর পরও তো অসন্তোষ বাড়ছিল। শেষ পর্যন্ত তো 1857 বিদ্রোহ হলো। একদমই যথেষ্ট ছিল না। আসলে কোম্পানির শাসন মানেই ছিল সাধারণ মানুষের ওপর অত্যাচার, বেশি কর চাপানো, আর ভারতীয়দের প্রতি একটা অবজ্ঞা পদে পদে। হ্যাঁ, এর সাথে যোগ হলো ধর্মীয় ব্যাপারে আঘাত, বিশেষ করে ওই যে এনফিল্ড রাইফেলের টোটার ঘটনাটা। হ্যাঁ, ওটা তো খুবই সংবেদনশীল ছিল। খুব। সব মিলিয়েই কিন্তু মানুষের মনে, বিশেষ করে সিপাহীদের মনে খুব জমছিল, যার বিস্ফোরণ ঘটল 1857 সালে। মিরাটে শুরু হলো বিদ্রোহ। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় এটাকে অনেকে। হ্যাঁ, যদিও শেষ পর্যন্ত সফল হয়নি নানা কারণে। সমন্বয়ের অভাব ছিল, যোগ্য নেতৃত্বের অভাব ছিল, আবার ইংরেজদের অস্ত্র আর রণকৌশল অনেক উন্নত ছিল। কিন্তু বিদ্রোহটা ব্যর্থ হলেও এর প্রভাব তো অনেক ছিল, তাই না? এরপরেই তো কোম্পানি শাসনের শেষ হলো। একদম। 1857 বিদ্রোহ ব্রিটিশ সরকারকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তারা বুঝল যে একটা ব্যবসায়ী কোম্পানির হাতই ভারতের মতো এত বড় একটা দেশের শাসন আর ছেড়ে রাখা ঠিক হবে না, বিপজ্জনক। সেই কারণে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটল, আর ভারতের শাসনভার সরাসরি চলে গেল ব্রিটিশ রাজপরিবারের হাতে, রানী ভিক্টোরিয়ার হাতে। ক্রাউন রুল শুরু হলো। হ্যাঁ, ক্রাউন রুল বা ব্রিটিশ রাজ, যেটা 47 সাল পর্যন্ত চলেছিল। তাহলে যদি খুব সংক্ষেপে দেখি, মূল সালগুলো হলো 1600 কোম্পানি তৈরি হলো, 1608 ভারতে এলো সুরাটে, ঠিক,
1757 পলাশির যুদ্ধ, খুব গুরুত্বপূর্ণ। 1764 বক্সারের যুদ্ধ, আর তারপর দিওয়ানি লাভ। আরও বেশি গুরুত্বপূর্ণ 1773 রেগুলেটিং অ্যাক্ট, সরকারের প্রথম হস্তক্ষেপ, 1857 মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। আর 1858 কোম্পানি শাসনের শেষ, ব্রিটিশ রাজের শুরু। সূত্রগুলোতেও এই সালগুলোর ওপর জোর দেওয়া হয়েছে, বিশেষ করে পরীক্ষার জন্য। হ্যাঁ, সালগুলো মনে রাখা দরকার। তবে আসল বিষয়টা হলো প্যাটার্নটা বোঝা। কিভাবে তারা কূটনীতি, যুদ্ধ আর সবচেয়ে বড় কথা ভারতের নিজেদের ভেতরের যে বিভেদ, দুর্বলতা, সেটাকে কাজে লাগিয়ে একটা গোটা উপমহাদেশকে নিজেদের উপনিবেশ বানিয়ে ফেলল। ঠিক, ধাপে ধাপে এগোনো। একদম। কখন বন্ধুত্ব করতে হবে, কখন যুদ্ধ বাঁধাতে হবে, আর কখন চুপচাপ স্থানীয় রাজনীতিতে নাক গলাতে হবে, এই অঙ্কটা তারা খুব ভালো কষেছিল। তাহলে এটা স্পষ্ট যে ব্রিটিশদের এই ক্ষমতা দখলটা হঠাৎ করে হয়নি। প্রায় 150 বছর ধরে একটু একটু করে ব্যবসা, যুদ্ধ, রাজনীতি সব মিলিয়ে হয়েছে। হ্যাঁ, একটা লম্বা প্রক্রিয়া। আচ্ছা, আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। তবে একটা প্রশ্ন মনে আসছে। ইতিহাসের এই ঘটনাটা, যেখানে ঘরের ভেতরের সমস্যা বা বিভেদ বাইরের শক্তিকে ক্ষমতা দখলের সুযোগ করে দেয়, আজকের দিনে দাঁড়িয়ে এই শিক্ষাটা কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? এটা নিয়ে না হয় ভাবা যেতে পারে। অবশ্যই ভাবার মতো বিষয়।